কোটিপতি যুবক একদিন তার গরিব দাসীর জরাজীর্ণ কুটিরে হাজির হল। সেখানে যা ঘটল তা দেখে মানবতার হৃদয়ও কেনে ফেলল। একটা অদ্ভুত সংযোগ যা ধনী গরিবের ফাঁক ভরাট করে দিল। বন্ধুরা, এটি কলকাতা শহরের এক সত্যিকারের অনুপ্রেরণামূলক গল্প, যেখানে বিলাসিতা আর দারিদ্র্যের মাঝে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য। কলকাতার অভিজাত এলাকা আলিপুরে এক বিশাল বাংলো দাঁড়িয়ে আছে, রাজভিলা, যার মার্বেলের সিঁড়ি চকচক করছে, কাঁচের দেওয়াল দিয়ে আলো ঝলমল করছে, দামি গাড়ির লাইন লাগানো, আর প্রত্যেক কোণে ছড়ানো অসীম বিলাসিতার ছোঁয়া। কিন্তু সেই বিলাসের মাঝে বাস করা যুবক অর্জুনের অন্তর ছিল একেবারে শূন্য, যেন সোনার খাঁচায় বন্দি একটা পাখি যার ডানা ছাটা। কিন্তু সেই চমকে থাকা ছেলে অর্জুন ভিতর থেকে খুব খালি ছিল। অর্জুন কোটিপতি ব্যবসায়ী বিজয় চৌধুরীর একমাত্র ছেলে ছিল। টাকার অভাব সে কখনো দেখেনি। শৈশব থেকেই প্রত্যেক জিনিস তাকে না চেয়েই পেয়ে যেত। দামি স্কুল, বিদেশি কাপড়, লাক্সারি কার, ক্লাব, পার্টি, সব কিছু। কিন্তু তার বাড়িতে কাজ করা লোকদের দুনিয়া একেবারে আলাদা ছিল। তাদের মধ্যে একজন ছিল গীতা, প্রায় ২২ বছরের সরু শরীরের মেয়ে, সব সময় সাধারণ কাপড়ে মাথা নিচু করে কাজ করা। সে প্রত্যেকদিন সকালে সবার আগে আসত, চুপচাপ ঝাড়ু মোছা করত, বাসন ধুত, কাপড় সাফ করত এবং কারো সাথে বেশি কথা না বলে সন্ধ্যার আগে চলে যেত। বাড়ির বাকি চাকর তার সাথে মজা করত, কখনো ডাঁটত, কখনো কাজ এড়িয়ে দিত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। একদিন রান্নাঘরে কাজ করতে করতে বুড়ি রাঁধুনি শান্তি দিদি বলল, আরে গীতা, তুই এত তাড়াতাড়ি কেন পালাস প্রত্যেকদিন? একটু বিশ্রামও নে। গীতা শুধু হালকা করে হাসল। বাড়িতে মা একা থাকে এবং ছোট ভাইও, শুধু এতটুকু বলে সে আবার কাজে লেগে গেল। অর্জুন তাকে অনেকবার দেখেছে, কিন্তু কখনো মনোযোগ দেয়নি। তার জন্য বাড়ির চাকর শুধু কাজ করা লোক, মানুষ নয়। কিন্তু একটা জিনিস আলাদা ছিল, গীতা কখনো কোনো জিনিস স্পর্শও করত না যা তার নয়। অনেকবার টাকা খোলা পড়ে থাকত, আমি সামনে থাকত, কিন্তু তার নজরও যেত না। একবার অর্জুনের দামি ঘড়ি সোফার নিচে পড়ে গিয়েছিল। সন্ধ্যায় সে খুঁজল তো পেল না। তাকে মনে হলো কেউ চুরি করেছে। তখন গীতা ধীরে এসে বলল, সাহেব, এটি সোফার নিচে ছিল। সে ঘড়ি ২ হাতে সামনে করে দিল। অর্জুন ধন্যবাদ না বলে ঘড়ি নিল, শুধু হালকা করে মাথা নাড়ল। কিন্তু যেতে যেতে প্রথমবার সে ভাবল, অদ্ভুত মেয়ে। দিন কাটতে লাগল। তারপর হঠাৎ একদিন গীতা কাজে আসলো না। প্রথম দিন কেউ মনোযোগ দেয়নি। দ্বিতীয় দিনও না এলে ম্যানেজার মোহন চিৎকার করতে লাগল, আজকালের লোক বিশ্বাসযোগ্য নয়, টাকা পায় তবুও কাজ ছেড়ে দেয়। তৃতীয় দিনও সে না এলে এখন বাড়িতে সমস্যা হতে লাগল। কাজ বেড়ে গেল, সবাই চিড়চিড়ে হয়ে গেল। মোহন বলল, সাহেব, এমন মেয়েকে ফিরিয়ে রাখবেন না, না জানিয়ে অদৃশ্য হয়ে গেল। অর্জুন সেই সময় মোবাইল দেখছিল, কিন্তু জানি না কেন সে মাথা তুলে জিজ্ঞাসা করল, কোথায় থাকে সে? মোহন একটু অবাক হল। স্লামে, বাসন্তী বস্তির দিকে কোথাও, পুরো ঠিকানা জানি না। অর্জুন কিছু বলল না, কিন্তু তার মন অদ্ভুত হয়ে গেল। তাকে মনে পড়ল, সেই মেয়ে কখনো ছুটি নেয় না, কখনো বাহানা করে না, তারপর হঠাৎ অদৃশ্য কেন হয়ে গেল? সেই রাত পার্টিতেও তার মন লাগল না। বন্ধুদের কথা, তীব্র সঙ্গীত, হাসি, সব শব্দের মতো লাগছিল। বাড়ি ফিরে সে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের লাইট দেখছিল। নিচে রাস্তায় কিছু মজুর রাতেও কাজ করছিল। তখন হঠাৎ তার মনে গীতার মুখ এলো, ক্লান্ত কিন্তু শান্ত। পরের সকালে সে হঠাৎ বলল, আমি বাইরে যাচ্ছি। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় সাহেব? অর্জুন কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, বাসন্তী বস্তি। ড্রাইভার রিয়ার ভিউ মিরারে তাকে দেখল। তাকে বিশ্বাস হল না যে কোটিপতি বাড়ির ছেলে নিজে স্লাম যাচ্ছে। যেমন গাড়ি সেই এলাকার দিকে এগোল, রাস্তার চওড়াই কমতে লাগল, চমক অদৃশ্য হতে লাগল, এবং দুর্গন্ধ, ভিড় এবং ভাঙা বাড়ি দেখা যেতে লাগল। অর্জুন প্রথমবার এই দুনিয়ায় এসেছিল। গাড়ি ভিতরে যেতে পারেনি, তাই তাকে পায়ে হেঁটে যেতে হল। চারদিকে সরু গলি, নোংরা জল, টিনের ছাদ, খালি পায়ের বাচ্চা, অসুস্থ বুড়ো, এটি সব তার জন্য অন্য দুনিয়ার মতো ছিল। সে অনেক লোককে জিজ্ঞাসা করল, এখানে গীতা থাকে? বড় বাড়িতে কাজ করে? এক বুড়ি তাকে উপর থেকে নিচে দেখল, তারপর আঙুল দিয়ে একটি সরু গলির দিকে ইশারা করল। শেষে যে ভাঙা ঝুপড়ি আছে সেটি। অর্জুন ধীরে ধীরে সেই দিকে এগোল। প্রত্যেক পদক্ষেপে তার হৃদয় দ্রুত ধড়ক ছিল,
যেন সে কোনো অজানা ভয়ের দিকে যাচ্ছে। গলির শেষে সত্যি একটি খুব জীর্ণ ঝুপড়ি ছিল। টিনের ছাদ অর্ধেক ভাঙা, দরজা কাপড়ের, বাইরে মাটিতে পড়ে একটি পুরানো বাসন। ভিতর থেকে কাশির আওয়াজ আসছিল, খুব দুর্বল, ব্যথা ভরা। অর্জুন কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকল। তাকে বোঝা যাচ্ছিল না যে দরজা সরাবে না ফিরে যাবে। কিন্তু পরের মুহূর্তে ভিতর থেকে একটি ধীর আওয়াজ এলো, জল, কেউ জল দাও। তার হৃদয় যেন কষ্ট পেল। সে কাঁপা হাতে কাপড়ের পর্দা সরাল এবং যেই ভিতরে পা রাখল, যা দৃশ্য সে দেখল তা দেখে তার পায়ের তলায় মাটি সরে গেল। ঝুপড়ির ভিতরে গাঢ় অন্ধকার ছিল। শুধু এক কোণে ভাঙা জানালা থেকে আসা হালকা আলো সব কিছু দেখানোর জন্য যথেষ্ট ছিল। মাটিতে একটি পুরানো গদি বিছানো ছিল, যার ওপর একটি বুড়ি কঙ্কারের মতো অবস্থায় পড়ে কাশছিল। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল, চোখ ভিতরে ঠোকা এবং শরীর এত দুর্বল যেন হাড়ের ওপর শুধু চামড়া রয়েছে। কাছে একটি ছোট ছেলে বসেছিল, যে ভয় এবং ক্ষুধায় চুপচাপ সেই মহিলাকে দেখছিল। তার সামনে একটি খালি লোটা রাখা ছিল। সম্ভবত সেই থেকে সে জল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লোটা একেবারে শুকনো ছিল। ঝুপড়িতে খাবারের কোনো জিনিস ছিল না, না চুলায় ছাই, না বাসনে ডাল, না কোথাও শস্যের দানা। অর্জুন কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকল, যেন তার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে প্রথমবার বুঝল যে দারিদ্র্য কেমন দেখায়, কেমন গন্ধ করে এবং কত চুপচাপ মানুষকে ভেঙে দেয়। তখন সেই বুড়ি আবার করাহ করল, জল। তার আওয়াজ এত ধীর যেন প্রত্যেক শব্দ বার করতে তার প্রাণ যাচ্ছে। অর্জুন তাড়াতাড়ি চারদিক দেখল। কোণে একটি ভাঙা বালতিতে একটু নোংরা জল ছিল। সে না ভেবে সেই জল লোটায় ভরল এবং ধীরে সেই মহিলার ঠোঁটে লাগাল। বুড়ি কাঁপা হাতে লোটা ধরার চেষ্টা করল, কিন্তু শক্তি ছিল না। অর্জুনই সাহায্য দিয়ে তাকে জল খাওয়াল। জলের দুটি গিলটি ভিতরে যেতেই তার চোখ থেকে অশ্রু বইতে লাগল, যেন কেউ তাকে নতুন জীবন দিয়েছে। তখন ঝোপড়ির দরজায় আহট হল। অর্জুন পিছনে ফিরে দেখল, দরজায় গীতা দাঁড়িয়েছিল। তার হাতে ওষুধের ছোট প্যাকেট এবং অর্ধেক ভরা জলের বোতল ছিল। তাকে সামনে অর্জুনকে দেখে এমন লাগল যেন তার শ্বাস থেমে গেল। কয়েক মুহূর্ত দুজনে শুধু একে অপরকে দেখতে থাকল। গীতার চোখে ভয়, লজ্জা এবং ঘাবড়াহট সব একসাথে ছিল। সে তাড়াতাড়ি ভিতরে এসে বোতল মাটিতে রাখল এবং মায়ের কাছে বসল। মা, জল নিয়ে এসেছি। তার আওয়াজ কাঁপছিল। তারপর ধীরে তার মায়ের মাথা তার কোলে রাখল এবং বোতল থেকে জল খাওয়াতে লাগল। বুড়ি কোনো রকমে চোখ খুলে মেয়েকে দেখল, যেন তাকে চেনাতে শক্তি লাগছে। অর্জুন এখনও স্তব্ধ দাঁড়িয়েছিল। তাকে বোঝা যাচ্ছিল না যে কি বলবে, কি জিজ্ঞাসা করবে। এটি সেই মেয়ে যে তার বাড়িতে চুপচাপ কাজ করে এবং এখানে তার জীবন এত ভয়ানক অবস্থায় ছিল। সে ধীর আওয়াজে জিজ্ঞাসা করল, তুমি কাজে কেন আসিনি? গীতা তার দিকে না দেখে উত্তর দিল, মা অসুস্থ। শুধু এতটুকু। তার শব্দ ছোট ছিল, কিন্তু তাতে এত দুঃখ ছিল যে অর্জুনের কাছে আর কিছু জিজ্ঞাসা করার সাহস রইল না। তখন ছোট ছেলে ধীরে বলল, দিদি, ক্ষুধা লেগেছে। তার আওয়াজ এত নির্দোষ এবং দুর্বল ছিল যে শুনে অর্জুনের বুকে কিছু ভেঙে গেল। গীতা তাড়াতাড়ি তার মাথা আদর করল, শুধু এখনই কিছু নিয়ে আসছি। কিন্তু সে জানত যে ঝুপড়িতে কিছু নেই। অর্জুন চারদিক আবার দেখল, সত্যি খাবারের একটিও জিনিস নেই। তাকে মনে পড়ল যে সে বাড়ি থেকে বেরোতে সময় শুধু ফোন এবং ওয়ালেট নিয়ে এসেছে। সে পকেট থেকে টাকা বার করে গীতার দিকে বাড়াল, এটি রাখো, খাবার নিয়ে এসো। গীতা তাড়াতাড়ি হাত পিছনে করল, যেন টাকা ছোঁয়াও ভুল। না সাহেব, আমি সামলাব। তার আওয়াজে বিনয় ছিল, কিন্তু স্বাভিমানও ততই শক্ত ছিল। অর্জুনকে প্রথমবার বুঝল যে দারিদ্র মানুষকে ছোট করে না, অবস্থা করে। সে একটু কঠিন হয়ে বলল, এটি সাহায্য নয়, এখন দরকার। গীতা কিছু বলল না, তার চোখে অশ্রু ভরে এলো, কিন্তু সে টাকা তবুও নিল না। তখন বুড়ি দুর্বল আওয়াজে বলল, নে বেটা, বাচ্চারা ক্ষুধার্ত। এটি শুনে গীতা ভেঙে পড়ল। সে কাপা হাতে টাকা নিল এবং মাথা নিচু করল। তার চোখ থেকে অশ্রু টপকে মাটিতে পড়ছিল। অর্জুনকে এমন লাগল যেন সেই অশ্রুর আওয়াজ পুরো ঘরে গুঞ্জরিত হচ্ছে। সে তাড়াতাড়ি বলল, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। উত্তরের অপেক্ষা না করে সে বাইরে চলে গেল। গলিতে এসেই তাকে লাগল যেন শ্বাস নেওয়া কঠিন হচ্ছে। কয়েক মিনিট আগে সে যে দুনিয়া থেকে এসেছে সেটি এখন খুব দূর লাগছে। সে কাছের দোকান থেকে যত পাওয়া যায় সব কিনল।
চাল ডাল দুধ রুটি বিস্কুট ফল ওষুধ। দোকানদারও অবাক ছিল যে এত দামি কাপড় করা ছেলে স্লামে এত সামান কেন কিনছে। যখন সে ফিরে ঝুপড়িতে পৌঁছাল তখন ছোট ছেলে তার দিকে এমন দেখছিল যেন কোনো ফেরেশতাকে দেখছে। গীতা চুপচাপ সামান নিল এবং তাড়াতাড়ি চুলা জ্বালাতে লাগল। কিছুক্ষণ পর ঝুপড়িতে প্রথমবার খাবারের গন্ধ ছড়াতে লাগল। বুড়ি মায়ের চোখেও চমক ফিরে এলো এবং ছোট ভাই চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। অর্জুন দরজার কাছে দাঁড়িয়ে এটি সব দেখছিল। তাকে প্রথমবার লাগল যে আসল সুখ কি, যখন কোনো ক্ষুধার্ত পেট ভরে খেতে পারে। যখন খাবার তৈরি হলো তখন গীতা সবার আগে মাকে খাওয়ালো, তারপর ভাইকে এবং সব শেষে নিজে খেতে বসল। অর্জুন জিজ্ঞাসা করল, তুমি আগে কেন খাওনি? সে শুধু এটুকু বলল, এদের ছাড়া আমার পেট কিভাবে ভরতে পারে। এটি শুনে অর্জুনের ভিতর কিছু গভীরভাবে নাড়া দিল। তাকে হঠাৎ অনুভব হলো যে এই ছোট ঝুপড়িতে থাকা লোক তার থেকে অনেক বেশি ধনী, কারণ তাদের কাছে একে অপরের জন্য সত্যি ভালোবাসা আছে। সে ধীরে বাইরে বেরোতে লাগল, কিন্তু তখন পিছন থেকে গীতার আওয়াজ এলো, সাহেব। সে থামল। সে ঘুরে দেখল তখন গীতা দাঁড়িয়েছিল, চোখে কৃতজ্ঞতা এবং সংকোচ দুটোই। সে ধীরে বলল, আজ যদি আপনি না আসতেন তাহলে সম্ভবত। সে আর বলতে পারল না। তার আওয়াজ থেমে গেল, কিন্তু কথা পুরো হয়ে গিয়েছিল। অর্জুন কিছু বলল না। তার কাছে শব্দ ছিল না। সে শুধু চুপচাপ বাইরে চলে গেল। কিন্তু যেতে যেতে তাকে অনুভব হল যে আজ তার জীবনের দিশা বদলে গিয়েছে। কারণ প্রথমবার সে টাকা থেকে নয়, মানবতা থেকে কাউকে বাঁচিয়েছে। বাইরে বেরিয়ে পর অর্জুন কিছুক্ষণ সেখানে গলিতে দাঁড়িয়ে থাকল। তার হাত এখনও কাঁপছিল এবং হৃদয় খুব দ্রুত ধড়কছিল। চারপাশে সেই দুর্গন্ধ, সেই নোংরা, সেই শব্দ ছিল। কিন্তু এখন তাকে কিছুই সেরকম লাগছে না যেমন আসার সময় লাগছিল। এখন প্রত্যেক জিনিসে তাকে দুঃখ দেখা যাচ্ছে, বাধ্যতা দেখা যাচ্ছে। সে গাড়ি পর্যন্ত পৌঁছে দরজা খুলল, কিন্তু ভিতরে বসার আগে একবার আবার পিছনে ঘুরে সেই সরু গলির দিকে দেখল, যেখানে সেই ঝুঁকলি ছিল। তাকে লাগল যেন তার একটা অংশ সেখানে ছেড়ে গিয়েছে। গাড়ি চলতে লাগল, কিন্তু রাস্তা ভর অর্জুন চুপ থাকল। ড্রাইভার অনেকবার রিয়ারভিউ মিরারে তাকে দেখল, কিন্তু কিছু জিজ্ঞাসা করার সাহস হল না। বাড়ি পৌঁছতেই চাকররা দরজা খুলল। এসির ঠান্ডা হাওয়া মুখে ধাক্কা খেল, কিন্তু তাকে আরাম মিলল না। সে সোজা তার ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করল। ঘরে সবকিছু সেরকমই ছিল, দামি ফার্নিচার, বড় স্ক্রিন, নরম বিছানা। কিন্তু আজ তাকে এটি সব ভারের মতো লাগছে। তাকে বারবার সেই দৃশ্য মনে পড়ছে, শুকনো হয়ে যাওয়া বুড়ি মা, ক্ষুধার্ত ছোট ভাই এবং গীতার নিচু চোখ। সে মাথা ধরল। প্রথমবার তাকে তার টাকা বেকার লাগছে। সন্ধে পর্যন্ত সে ঘর থেকে বাইরে বেরোল না। নিচে ডাইনিং টেবিলে বিভিন্ন রকমের খাবার লাগানো ছিল, কিন্তু তাকে ক্ষুধা ছিল না। সে শুধু জল খেল এবং তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। দূরে শহরের চমকতি আলো দেখা যাচ্ছে, কিন্তু আজ তাকে লাগছে যে সেই চমকের পিছনে কত অন্ধকার লুকানো। হঠাৎ তাকে মনে পড়ল যে গীতার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। যদি চিকিৎসা না হয় তাহলে এটি ভাবতে তার হৃদয় বসে গেল। সে তাড়াতাড়ি ফোন তুলল এবং তার ফ্যামিলি ডাক্তারকে কল করল। ডাক্তার, আপনাকে এখন আমার সাথে যেতে হবে, সে না ভূমিকা করে বলল। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোথায়? অর্জুন শুধু এটুকু বলল, কারো প্রাণ বাঁচাতে হবে। কয়েক মিনিট পর গাড়ি আবার সেই দিশায় ছুটছে। ডাক্তারকে এখনও বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। যখন গাড়ি স্লামের কাছে থামল তখন ডাক্তার চমকে উঠল। এখানে? অর্জুন মাথা নাড়ল এবং তাড়াতাড়ি উঠে সামনে এগিয়ে গেল। এবার তার পদক্ষেপ আগের থেকে দ্রুত ছিল, যেন তাকে ভয় যে কোথাও দেরি না হয়ে যায়। ঝুপড়ির কাছে পৌঁছতেই তাকে ভিতর থেকে হালকা কান্নার আওয়াজ শোনা গেল। তার হৃদয় জোরে ধড়কল। সে না থেমে পর্দা সরাল এবং ভিতরে চলে গেল। ভিতরে সেই দৃশ্য ছিল, কিন্তু আরও ভারী। গীতা মায়ের কাছে বসে কাঁদছে এবং ছোট ভাই চুপচাপ কোণে বসেছিল। বুড়ি মায়ের শ্বাস খুব দ্রুত চলছে, যেন প্রত্যেক শ্বাস শেষ হতে পারে। অর্জুন তাড়াতাড়ি ডাক্তারকে ভিতরে ডাকল। ডাক্তার না সময় নষ্ট করে তাদের নাড়ি দেখল, চোখ চেক করল, তারপর ব্যাগ থেকে ইঞ্জেকশন বার করল। কয়েক মিনিটে ঝুপড়িতে হট্টগোল বাড়ল। গীতা ঘাবড়ানো হয়ে সব দেখছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে আশাও। ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার ধীরে বলল,
অবস্থা খুব দুর্বল, কিন্তু এখন সামলাতে পারে। এটি শুনে গীতা ফেটে কাঁদল। সে মায়ের হাত ধরল এবং বারবার ভগবানের নাম নিতে লাগল। ছোট ভাইও তার কাছে এসে লেগে গেল। অর্জুন কোণে দাঁড়িয়ে এটি সব দেখছিল। তাকে লাগল যেন সে কোনো নিজের জন্য চিন্তিত। ডক্টর কিছু ঔষধ দিল এবং কঠিন আওয়াজে বলল, খাবার এবং ঔষধ সময় মিলতে থাকলে ঠিক হয়ে যাবে। না তো সে বাক্য পুরো করতে পারল না, কিন্তু কথা স্পষ্ট ছিল। অর্জুন তাড়াতাড়ি বলল, যা দরকার আমি করব। ডক্টর তাকে দেখল যেন প্রথমবার বুঝেছে যে এই ছেলে এখানে কেন এসেছে। ডক্টরের যাওয়ার পর ঝুপড়িতে কিছুক্ষণের জন্য নীরবতা ছড়িয়ে গেল। গীতা অশ্রু মুছল এবং ধীরে বলল, আপনি এত সব কেন করলেন সাহেব? তার প্রশ্নে অবাকও ছিল এবং ভয়ও, যেন সে কোনো মূল্যের আশঙ্কা করছে। অর্জুন কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, কারণ কেউ তো থাকতে হবে যে সাহায্য করবে। তার শব্দ খুব সাধারণ ছিল, কিন্তু তাতে সত্যতা ছিল। গীতা প্রথমবার তার দিকে সোজা দেখল। সম্ভবত প্রথমবার তাকে সে শুধু মালিক নয়, এক মানুষ লাগল। রাত হতে লাগল। ঝুপড়ির বাইরে অন্ধকার ঘনিয়ে এলো, কিন্তু ভিতরে একটি ছোট আশা জ্বলে উঠল। অর্জুন যাচ্ছিল, তখন ছোট ভাই ধীরে তার কাছে এলো এবং তার হাত ধরল। তার চোখে নির্দোষতা ছিল। সে খুব ধীর আওয়াজে বলল, ভাইয়া, কালো আসবে? এটি শুনে অর্জুনের গলা ভরে এলো। তাকে লাগল যেন কেউ তাকে নিজের মেনেছে। সে হালকা করে মাথা নাড়ল, হ্যাঁ, আসব। বাচ্চার মুখে প্রথমবার হাসি এলো। অর্জুন বাইরে চলে গেল, কিন্তু এবার তার পদক্ষেপ হালকা ছিল। তাকে লাগল যেন সে খালি হাতে যাচ্ছে না, বরং কিছু অমূল্য নিয়ে যাচ্ছে। গাড়িতে বসতেই সে চোখ বন্ধ করল। আজ প্রথমবার তাকে অনুভব হল যে জীবনের অর্থ শুধু নিজের জন্য জীবনযাপন করা নয়, কখনো কোনো অচেনার জন্য থামা মানুষ হওয়ার আসল পরিচয়। তাকে জানা ছিল না যে এই সিদ্ধান্ত পরে তার পুরো দুনিয়া বদলে দেবে, কারণ তাকে জানা ছিল না যে এই সিদ্ধান্ত পরে তার পুরো দুনিয়া বদলে দেবে। পরের দিন সকালে অর্জুন খুব তাড়াতাড়ি উঠল। রাতভর তাকে ঘুম আসেনি। বারবার সেই ঝুপড়ি, সেই অসুস্থ মা এবং সেই বাচ্চার আওয়াজ তার কানে গুঞ্জরিত হচ্ছিল। ভাইয়া, কালো আসবে? সে না খেয়ে প্রস্তুত হল এবং ড্রাইভারকে বলল, সোজা বাজার চলো। রাস্তাভর সে চুপ থাকল, শুধু এটি ভাবতে থাকল যে আজ তাদের ক্ষুধার্ত থাকতে হবে না। বাজার থেকে সে অনেক সামান কিনল, রেশন, তেল, দুধ, ঔষধ, কম্বল, এমনকি ছোট স্টোভও। দোকানদার অবাক ছিল। কিন্তু অর্জুন সব গাড়িতে রাখাল এবং স্লাম পৌঁছে গেল। এখন তার পদক্ষেপে ইতস্তত নেই। গলির লোক তাকে চিনতে লাগল। কিছু বাচ্চা পিছনে পিছনে চলতে লাগল। সে ঝুপড়ির সামনে পৌঁছে আওয়াজ দিল, গীতা। ভিতর থেকে কাশির আওয়াজ এলো। তারপর গীতা বাইরে এলো। তাকে দেখে সে চমকে উঠল। চোখে ক্লান্তি ছিল, কিন্তু ভয় কম ছিল। অর্জুন চুপচাপ সামান ভিতরে রাহাতে শুরু করল। চাল, দুধ, ফল, ওষুধ। ছোট ঘর ভরে গেল। গীতা শুধু দেখতে থাকল, যেন বিশ্বাস না হয়। মা ভিতর থেকে জিজ্ঞাসা করল, কে এসেছে বেটা? গীতা বলল, সেই সাহেব। মায়ের চোখে অশ্রু এলো। ছোট ভাই খুশিতে সামান ছুতে লাগল। অর্জুন তার মাথায় হাত রাখল, তাহলে সে হাসল, এবং সেই হাসি অর্জুনের হৃদয় পর্যন্ত পৌঁছাল। কিছুক্ষণ পর গীতা ধীরে বলল, সাহেব, এত সব করবেন না, আমরা অভ্যস্ত নই। অর্জুন বলল, এটি দান নয়, দরকার। তখন তার নজর একটি পুরানো ফটোয় পড়ল। সে জিজ্ঞাসা করল, এটি কে? গীতা বলল, পাপা 2 বছর আগে চলে গিয়েছেন। অর্জুন বুঝল যে তার যাওয়ার পর সব ছড়িয়ে গিয়েছে। তখন বাইরে থেকে লোকদের ফিসফিসা নিয়ে আসতে লাগল। কেউ বলছিল, মেয়ে বড় লোক ফাঁসিয়েছে। কেউ হেসে আর কিছু বলল। এই কথা ভিতর পর্যন্ত শোনা যাচ্ছে। গীতার মুখ নিচু হয়ে গেল। সে ধীরে বলল, আপনি এখন আসবেন না, লোক ভুল বলছে। তার শব্দ দুঃখে ভরা ছিল। অর্জুন প্রথমবার অনুভব করল যে সমাজের নজর সাহায্য থেকে বেশি ভারী হয়। সে বলল, যদি আমি না আসি তাহলে চিকিৎসা কিভাবে হবে? গীতা চুপ থাকল। তখন মা বলল, লোক তো কিছু বলবেই বেটা, ক্ষুধার্তকে খাবার দেওয়া ভগবান হয়। এটি শুনে গীতা কাঁদল। ছোট ভাই অর্জুনের হাত ধরে বলল, ভাইয়া, আপনি আসুন, আমাদের ভালো লাগে। সেই নির্দোষ আওয়াজ সব কিছু ছোট করে দিল। অর্জুন গভীর শ্বাস নিয়ে বলল, আমি আসতে থাকব, কারণ আমি নিজেকে থামাতে পারছি না। সম্ভবত এটি শুধু দয়া নয়, আপনত্ব ছিল। গীতা প্রথমবার হালকা হাসি দিল, যা অশ্রুতে ভিজা ছিল।
সন্ধে হতে লাগল। যাওয়ার সময় মা আশীর্বাদ দিল, সুখী থাকো বেটা। অর্জুন থমকে গেল, কারণ প্রথমবার কেউ তাকে হৃদয় থেকে দোয়া দিয়েছে। সে বাইরে বেরোল, তাহলে গলিতে দাঁড়ানো লোক চুপ হয়ে গেল। এবার তাকে কারও পরবা নেই। গাড়িতে বসতেই তাকে অনুভব হলো যে সে বদলে গিয়েছে। এখন সে সেই অযত্নশীল ধনী ছেলে নেই। তাকে জানা ছিল না যে পরে কি হবে, কিন্তু এতটুকু বুঝেছে যে এখন সে এই পরিবার থেকে নিজেকে আলাদা করতে পারবে না। খ্যার বন্ধুরা, দিন কাটতে লাগল এবং অর্জুনের সেখানে আসা সেই ঝুপড়ির জীবনের অংশ হয়ে গেল। এখন সে শুধু সামান নয়, নিজের সময় নিয়ে আসত। কখনো ওষুধ দেয়, কখনো খাবার বানায়, কখনো ছোট ভাইকে পড়ায়, তো কখনো বুড়ি মায়ের কাছে বসে কথা বলে। ধীরে ধীরে মায়ের অবস্থা ভালো হতে লাগল এবং ঝুপড়িতে প্রথমবার আশা দেখা যেতে লাগল। কিন্তু অর্জুনের বাড়িতে পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল। তার বাবা জিজ্ঞাসা করল, কোথায় যাও প্রত্যেক দিন? অর্জুন শান্ত হয়ে বলল, একটি পরিবারের সাহায্য করতে। বাবা হেসে উঠল, দুনিয়ার সব গরিবের দায়িত্ব নিয়েছ কি? এটি শুনে অর্জুন চুপ হয়ে গেল, কিন্তু ভিতর কিছু ভেঙে গেল। এক সন্ধ্যায় যখন সে ঝুপড়ি পৌঁছাল, তখন মাহল ভারী ছিল। গীতা চুপ, ভাই চুপ এবং মায়ের চোখে অশ্রু। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? গীতা বলল, বাড়ির মালিক ঝুপড়ি খালি করতে বলছে, টাকা না দেওয়া হলে বার করে দেবে। পরের দিনই অর্জুন টাকা দিয়ে কাগজ বানিয়ে দিল যে তাদের কেউ বার করতে পারবে না। যখন সে খবর নিয়ে এলো, তখন ভাই খুশিতে লাফাল, মা কাঁদতে লাগল এবং গীতা শুধু তাকে দেখতে থাকল। কিন্তু সেই রাত হাসপাতাল থেকে ফোন এলো, রোগীর অবস্থা খারাপ হয়েছে, তাড়াতাড়ি আসুন। অর্জুন ছুটল। সেখানে গীতা মেঝে বসে কাঁদছিল, ভাই তার সাথে লেগেছিল এবং মা আইসিইউতে ছিল। ডাক্তার বলল, শরীর খুব দুর্বল। কিছুক্ষণ পর সব শেষ হয়ে গেল। গীতার চিৎকার শুনে পুরো হাসপাতাল গঞ্জরিত হল। ভাই ভয়ে কাঁদতে লাগল। অর্জুন প্রথমবার কাউকে এত ভেঙে দেখল। গীতা তার সাথে লেগে কাঁদল। এখন আমাদের কেউ নেই। অন্তিম সংস্কারের পর ঝুপড়ি আরও শুনশান হয়ে গেল। ভাই চুপ থাকতে লাগল। গীতার চোখে অশ্রুও শুকিয়ে গেল। একদিন ভাই ধীরে জিজ্ঞাসা করল, ভাইয়া, আপনি আমাদের ছেড়ে যাবেন না তো? অর্জুন তাকে গলা জড়িয়ে ধরল, কখনো না। সেই মুহূর্তে তাকে অনুভব হলো যে এটি শুধু সাহায্য নয়, সম্পর্ক হয়ে গিয়েছে। সে বলল, যদি চাও তাহলে তোমরা দুজনে আমার বাড়ি চলে যেতে পারো। সেখানে পড়াশোনাও হবে এবং কেউ বিরক্ত করবে না। গীতা ভাইয়ের দিকে দেখল, তার আশা ভরা চোখ দেখল এবং চুপচাপ মাথা নাড়ল। কয়েক মাস পর সেই রাজভিলা বদলে গিয়েছে। ভাই স্কুল যেতে লাগল, গীতা বাড়ি সামলাতে লাগল এবং অর্জুন সত্যি সুখী থাকতে লাগল। একদিন ব্যালকনি থেকে নিচে খেলা বাচ্চাকে দেখে সে হাসল। তাকে বুঝল যে আসল ধন পয়সায় নয়, নিজের লোকেদের মধ্যে হয়। তখন পিছন থেকে গীতা চা দিল। তাদের চোখ মিলল। নাই তস্তত, না দূরত্ব, শুধু আপনত্ব। কলকাতার সেই চমকতি রাত ছিল, সেই উঁচু ভবন। কিন্তু এখন অর্জুনের হৃদয়ে অন্ধকার নেই, কারণ একটি গরিব দাসীর ঝুপড়ি তাকে সেটি শিখিয়েছে যা কোটি টাকা শেখাতে পারেনি, যে মানবতাই সবচেয়ে বড় সম্পদ হয়। এই গল্প থেকে আমাদের শিক্ষা মেলে যে মানুষের পরিচয় তার পয়সা বা স্ট্যাটাস থেকে নয়, বরং তার হৃদয় থেকে হয়। ধন দারিদ্র থেকে নয়, বরং অন্যদের দুঃখ বোঝার ক্ষমতা থেকে মানুষ বড় হয়। সত্যি সাহায্য শুধু টাকা দেওয়া নয়, বরং কঠিন সময়ে কারো সাথে দাঁড়ানো হয়। যখন আমরা কারো অন্যের জীবন সাজাই, তাহলে আমাদের নিজের জীবনও বদলে যায়। কিন্তু এখন আপনি বলুন, যদি আপনি অর্জুনের জায়গায় থাকতেন, তাহলে কি আপনিও সেই ঝুপড়ি পর্যন্ত যেতেন? কি আপনি কোনো অচেনা গরিব পরিবারের দায়িত্ব তুলে নেওয়ার সাহস করতে পারতেন যখন সমাজ উল্টো কথা বলতো? এবং আপনার মতে এই গল্পে সবচেয়ে বড় ত্যাগ কার ছিল, অর্জুনের না গীতার? এবং যদি গল্প আপনার হৃদয়ে ছুঁয়েছে, তাহলে এটিকে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে মানবতার এই গল্প যত বেশি লোকের কাছে পৌঁছাক। এমনই সত্যি, ভাবপূর্ণ এবং হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিলব পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।